যে আপনারা একজনকে হয়তো ভালোবাসতেন, সে নমিনেশন পায় নাই, আর একজনকে হয়তো পছন্দ করতেন না, সে পেয়েছে, দল দিয়েছে। দলের স্বার্থকে বিবেচনা করে আগামী দিন দলকে ক্ষমতা আনার জন্য আমাদের আমিনুল হক সাহেবের নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশ অক্ষর অক্ষরে পালন করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দূরবন্ধ ভুলে যে ধানের শীষের প্রার্থী এবং আমার ধানের শীষের বিএনপির যে ঐক্য যারা আসবে তাদের সবাইকে নিজের ভাই মনে করে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ মনে রাখতে হবে যে 17টি বছর আমরা অপশক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এখন যদি আবারও আমাদের ভুলের কারণে, আমাদের ঐক্য না থাকার কারণে যদি কোনো অপশক্তি আবারও কখনো মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে এটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক হবে। দৈনিক তৃতীয় মাত্রার প্রেস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় মাত্রার রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আমরা কথা বলি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের সাথে। আজকে আমরা যার মুখোমুখি হতে যাচ্ছি আপনারা খুব সহজে হয়তো স্ক্রিনে দেখে চিনতে পেরেছেন। যার সাথে কথা বলবো তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা, যিনি একজন দক্ষ ও যোগ্য সংগঠক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যিনি একটানা 5 বারের দপ্তরের দায়িত্বে রয়েছেন, বর্তমানে যিনি উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কথা বলবো আপনাদের অত্যন্ত সুপরিচিত ABM রাজ্জাক ভাইয়ের সাথে। আমরা সমসাময়িক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা? জি ভালো আছি। রাজনীতির সাথে আপনার পথ চলাটা দীর্ঘদিনের, আমরা জানি। আপনি অত্যন্ত একজন দক্ষ সংগঠক, যেটা ঢাকা মহানগরের নেতৃবৃন্দের মুখে মুখে শোনা যাচ্ছে। জানতে চাই আপনার এ পথের শুরুর গল্পটা কখন থেকে? জি ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। আমি আমার জীবনে প্রথম ছাত্র রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু। এরপরে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই, তখন আমি ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এরপরে আমি মিরপুরে, আমি যখন হলে থাকি না, আমি হাজী মহসিন হলের আমি আবাসিক ছিলাম। হলে না থেকে আমি মিরপুরে বসবাস করতাম আমার ফুপুর বাসায়। তো মিরপুরে সেটা হলো 90-91 শিক্ষাবর্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো 91-92-93-তে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, কিন্তু আমি ভাইটাল কোনো পদে আমি আদিষ্ট হইনি। বিকজ আমি তখন, আমার চিন্তা ভাবনা ছিল যে আমি বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হব। বিসিএসও দিয়েছিলাম এবং সেই বিসিএস পরীক্ষা আমি রিটেনে উত্তীর্ণ হই, কিন্তু বাইবার আগে আমি যেহেতু পলিটিক্স করি আমি গ্রেপ্তার হয়ে যাই। এরপরে আমাকে আর এই বিসিএস এর পরীক্ষা দেওয়া হয়নি। আমাকে সেনাবাহিনীতে আমার চাকরি হয়ে গেছিল। আমি সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টে আমার আপনার যে লং কোর্স, সেখানেও আমারই হয়েছিল, কিন্তু এই আপনার পলিটিক্স করার কারণে সেটাও আমার আর হয়নি। এরপরে তো পলিটিক্সের পথ চলা। এরপর আমি মিরপুরে থাকাকালীন অবস্থায় আমি মিরপুর থানা, বৃহত্তর মিরপুর থানা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এর আগে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের, যখন আসাদ সাহেব ফাউন্ডার প্রেসিডেন্ট স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র, তখন উনি একটা প্রোগ্রামে মিরপুরে আসলেন। আসার পরে তখন মিরপুর থানার সভাপতি ছিল বাবুল মাস্টার। তখন বাবুল মাস্টার আমাকে একটু হায়ার করে নিয়ে গেলেন যে আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মেলন আছে, সেখানে তোমাকে একটু বক্তব্য রাখতে হবে। তা আমার বক্তব্যের মধ্যে দিয়ে আসাদ সাহেব বললো যে তুমি ছাত্রদল করার প্রয়োজন নেই, তুমি আজ থেকে স্বেচ্ছাসেবক দল করবা। তো ওনার হাতে, ওনার পেটের সেই চিঠিটা আজও আমার কাছে আছেন। এরপরে বৃহত্তর মিরপুরে যে রাজনীতি, সেই রাজনীতির বিভিন্ন কর্মসূচিতে আমি বিএনপির যে অফিস, সে অফিসে আমি বসি। তখন মিরপুর, বৃহত্তর মিরপুর কেমন একটা থানা, এটা আজকে 6টা-7টা থানা হয়েছে। হ্যাঁ, তো ওইখানে আমারও কিছু কথাবার্তা, আচার আচরণ এবং বক্তব্যের মধ্যে দিয়ে আমাকে ওই ছাত্রদল স্বেচ্ছাসেবক দল করার অবস্থায় তারা আমাকে আবার মিরপুর থানা, বৃহত্তর মিরপুর থানা বিএনপির প্রচার সম্পাদক বানায়, যখন খালেদ হোসেন খোকা ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করেন। তো আমি খুব ভাগ্যবান যে স্টুডেন্ট লাইফে এরকম বৃহত্তর মিরপুর থানার মতো একটা থানা, যখন বর্ষিয়ান পলিটিশিয়ান তখন এখানে রাজনীতি করতেন, জড়িত ছিলাম, তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, একটা ছাত্র নেতা এই বয়সে এসে মূল দলে, আমার বৃহত্তর মিরপুর থানার প্রচার সম্পাদক। তা আমি আল্লাহর কাছে শুকরিয়া। এই রাজনীতিতে আমার টার্নিং পয়েন্ট। আমি আমার রাজনীতিটা আপনাকে বললে আপনি ভাববেন যে আমি পলিটিক্সটা করি একদম নিজের হৃদয় থেকে। আমি এটাকে এনজয় করি, যে এটাও আমার একটা কাজ, এটাকে আমি আমার নিজের একদম ব্যক্তিগত কাজ মনে করি। অতএব পলিটিক্সটাকে ধারণ করে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের 3বারের সফল প্রধানমন্ত্রী, আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ এবং তার দেশপ্রেম, এটাকে আমি উদ্বুদ্ধ হয়ে দলটাকে আমি এমনভাবে করেছি,
যে এই বিগত 17 বছরে আমার বিরুদ্ধে 7-এর উপরে মামলা, আমি কিন্তু সবচেয়ে বেশি কারাবরণ করেছি। আমি 11 বার কারাবরণ করেছি এবং আমি খুব নিজেকে খুব ধন্য মনে করি যে আমি যখন কারাবরণ করেছি, আমি কোনো মাসে কিন্তু 4 মাস, 5 মাস, 6 মাসের নিচে কখনোই আমি বেরোতে পারিনি। আমাকে প্রচণ্ড রিমান্ড খাটতে হয়েছে, যেটা আমার একবার 2018 সালে আমি 29 দিন ডিবি রিমান্ডে ছিলাম। আমার কোনো খোঁজ ছিল না, আমি গুম ছিলাম। কিন্তু দেখেন আমি কিন্তু এটাকে ঢালাওভাবে প্রকাশ করিনি। অনেক আছে না যে 2 দিন 5 দিন গুম থাকলে সেটাকে বলে, আমি সেই পলিটিক্সটা করি না। আমি অ্যারেস্ট হয়ে আমাকে গুম করেছে ডিবি। 29 দিন পরে যখন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমার কি বলবো রাজনৈতিক একজন আদর্শ, আমার গুরু, তিনি যখন রুহুল কবির রিজভী আহমেদ সাহেব, উনি যখন আমাকে নিয়ে বিবৃতি দিলেন, তখন ডিবি আমাকে এই মিরপুর থানায় হ্যান্ডওভার করলেন। মিরপুর থানায় আমাকে আরো 10 দিন রিমান্ডে রাখা হয়েছিল এবং সে সময় আমাকে অনেক নির্যাতন করা হয়েছিল। আমাকে 4টা মার্ডার কেসে ঢুকে আমাকে আবারও 12 দিন রিমান্ডে আনা হয়েছিল। তো জেলখানার মধ্যেও আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু তার মধ্যেও আমি নিজেকে খুব সুখী মনে করি যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমার স্ত্রী অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায় ছিল, সে আমার বাসায় ফোন দিয়ে আমার স্ত্রীকে খবর নিয়েছে, আমার সন্তানদের খবর নিয়েছে এবং আমার স্ত্রীকে সে বলেছে আপনি এত অসুস্থ, আমার মাকে যিনি দেখেন সেই ডক্টরকে আপনার বাসায় পাঠায়। আমার স্ত্রী বলছে না, ওকে একটু সারানোর ব্যবস্থা করেন, ও জেল থেকে বেরোয় ও আমাকে চিকিৎসা করাবে। এই যে আমার ফ্যামিলির, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তোমাকে তো অনেক সাহায্য দেওয়ার কথা বলেছিল, তুমি কেন নেও নাই? বলছে না, আমরা দল করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি তো আরো কষ্টে ছিল তখন, জি, ওনাকে দেশ ছাড়া করা হয়েছিল, তো উনি আমাদের খবর নিচ্ছে, সেটা তো আমাদের জন্য বড় পাওয়া। আমি কেন তার কাছে আরো টাকা পয়সা চাবো, হেল্প চাবো? নো, তাই আমি বললাম থ্যাংক ইউ। এটা আমার দলের, আমার সন্তানদের এবং আমার স্ত্রী, তার যে কমিটমেন্ট, যে দলের প্রতি যে ভালোবাসা, আমরা দলটা এভাবেই করেছি। দল, জি। আপনার রাজনীতির আসলে মূল উদ্দেশ্যটা কি? দেখেন আসলে রাজনীতি তো হলো মেইন, রাজনীতি কিন্তু মানুষের পেশা না। এটা হলো, রাজনীতিটা হলো আমার একটা কি বলবো ব্যক্তিগত চয়েস। পলিটিক্সটা হলো জনগণের জন্য। আপনি যদি সারা ঢাকা শহরে যদি খোঁজেন, দেখেন আমি কিন্তু মিডিয়াও বিমুখ, আমি মিডিয়ায় কোনো বক্তব্য কখনো দিই না। আজকে আপনারা বললেন, সেজন্য আমি হয়তো আমাদের রিকোয়েস্ট আপনি আজকে রাজি হয়েছেন, যেটা কথা হয়তো আমি বলার জন্য আমি আপনাদের সামনে আসছি। কিন্তু একটা জিনিস কি জানেন, আমি পলিটিক্সটা করি দেশের মানুষের সেবার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদি আপনি লাইফ স্টোরি পড়েন বা আমি পড়ি, আমি উদ্বুদ্ধ হই। আমি বই পড়ি, আমি ওনার অনেক বই পড়েছি। সেখানে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সাদাসিধা জীবনযাপন করেছে। সেখানে আমি তার কর্মী, আমি কিভাবে বিলাসবহুল জীবনযাপন করবো? আমি কি পারতাম না? আমার কি সেই মেধাবুদ্ধি নেই? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা সাবজেক্টে মাস্টার্স করা মানুষ, আমি LLB LLM করা মানুষ, আমি একজন অলসো অ্যাডভোকেট, আমি পলিটিক্যাল ফেলো করা মানুষ। আমি তো কখনো এই ছোট্ট ব্যবসার মধ্যে দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি। আমি তো নিজেকে কখনো অন্যের টাকা, অন্যের জমি, অন্যের জায়গা আত্মসাৎ করে দুর্নীতির মধ্যে দিয়ে নিজেকে বড় হয়, এই চিন্তা কখনো প্রতিষ্ঠিত করা অর্থনৈতিকভাবে, হ্যাঁ এইটা আমি কখনো করি। হ্যাঁ, সৎভাবে আমি করবো। আমার সন্তানগুলো মানুষ হয়েছে, তারাও জানেন এই 17 বছরে আমার ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছিল টাকার অভাবে, কিন্তু আমি কখনো মাথা নত করিনি, কখনো মাথা নত করিনি। আমি যখন সর্বশেষ ডিবিতে আমার গ্রেপ্তার করা হয় 2024-এ, আমার ছেলের LLB ফাইনাল পরীক্ষা, টাকার অভাবে আমার ছেলে 2টা সেমিস্টার পরীক্ষা দিতে পারেনি। একটু ভিন্ন দিকে যাচ্ছে, এই যে রাজনীতির দীর্ঘ পথ চলায় যারা আসলে বিশেষ কোনো দায়িত্বে রয়েছেন, অনেকেই হয়তোবা অনেকে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, বিভিন্ন আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। ইতিমধ্যে কিন্তু 237টি আসনে প্রাথমিক মনোনয়ন মানে ঘোষণা করা হয়েছে। আসলে আপনার কি এই ধরনের কোনো প্রত্যাশা আছে কিনা বা ভবিষ্যতে? দেখেন রাজনীতিতে প্রত্যাশা তো থাকাই স্বাভাবিক। জি, আমি যেহেতু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সেই ছাত্র দল থেকে স্বেচ্ছাসেবক দল করেছি, মূল দল দীর্ঘদিন করছি, এবং আপনি জানবেন যে আমি ঢাকা মহানগর বিএনপির এই বর্তমানে যে কমিটিটা, রানিং কমিটি, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক এবং দপ্তর, এটা নিয়ে আমি কিন্তু 5 বারের দপ্তর সমাপ্তির দায়িত্ব পালন করছি আপনাদের দোয়ায়। এবং আপনি যদি সারা ঢাকা শহরে কর্মীদের কাছে আমার ব্যাপারে প্রশ্ন করেন, তার কোনো কর্মী যে আমাকে শত্রু, যে আমাকে পছন্দ করে না, এর মতো লোকও বলবে না যে আমি খারাপ মানুষ। এটা তো আমার জন্য বিশাল পাওয়া, অ্যাচিভমেন্ট। এটা কোনো এটা আসলে ঢাকা মহানগর উত্তরের সকল নেতৃবৃন্দ বা কর্মীরা কিন্তু আপনার ইমেজের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন নেই। এবং দেখেন আমার যে কোয়ালিফিকেশন,
আমি তো আমি নিজেকে খুব বড় মনে করবো না। আমার কোয়ালিফিকেশন, অনেকের কোয়ালিফিকেশন আমার সাথে বেশি থাকতে পারে, কিন্তু আমার কোয়ালিফিকেশন যদি আপনি দেখেন যে আমি অনার্স মাস্টার্স করা মানুষ, আমি এলএলবি এলএলএম করা মানুষ, আমি পলিটিক্যাল ফেলো করা মানুষ, সবার কিন্তু এটা নেই। কারো একটা আছে কিন্তু আরেকটা নেই। কিন্তু আমার আল্লাহর রহমতে আমি তো এত কষ্টের মধ্যেও কিন্তু আমি আমার জীবনে, শিক্ষক জীবনে কিন্তু আমার লক্ষ্য আমি পূরণ করতে সক্ষম হয়েছি। তো আপনি যেটা বললেন যে সবাইকে যে এমপি হতে হবে, এটা এই থিওরির পলিটিক্সটা আমি কখনো করিনি। আমি রাজনীতি করেছি। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদিন আমাকে সাক্ষাৎকার বলেছিলেন যে কাজ করে যেতে হবে, দল মূল্যায়ন করবে। আমি সেইভাবে বিশ্বাসী। আপনি কি দলের মূল্যায়নের অপেক্ষা? অফকোর্স। জি। কারণ দল যদি মনে করে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, আমার সততা আছে, দলের প্রতি আমার কন্ট্রিবিউশন আছে, আমার দলের প্রতি শ্রম আছে, আমি অনেক নির্যাতিত, দল যদি মনে করে যে আমি আমার দুইটা জায়গা থেকে আমি মানে নিজেকে করতে চাই, জনগণের খেদমত করতে চাই, একটা হলো আমার পিরোজপুর 1 আসন, আর যেহেতু ঢাকা 14 আসন, মিরপুর, শাহরি, দারুসালাম এই অঞ্চলে আমার সেই 91 থেকে আমার বেড়ে ওঠা, এবং এই জনপদের প্রতিটি ওয়ার্ডের প্রতিটা ইউনিটের মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক। একটা প্রশ্ন, ঢাকা 14 আসনে ইতোমধ্যে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে সানজিদা ইসলাম তুলি। জি। আপনি যে পিরোজপুরে 1 আসনের কথা বলেন, সেখানে কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়নি। আপনি মনোনয়ন চাওয়ার এখনো সুযোগ রয়েছে, চাইবেন কি? এই যে আমি আপনাকে বললাম যে আমি তো সবসময় যেন আমার দলের, আমি যেহেতু দলটাকে অন করি, দলের দীর্ঘদিন এই দলের প্রতি অনেক ষড়যন্ত্র, অনেক নির্যাতনের মধ্য দিয়ে দলটা অতিবাহিত করে আজকে এই জায়গায় উপনীত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেছেন যে দীর্ঘ 17 বছর একটা চেয়ারে বসে, একটা রুমে বসে সারা বাংলাদেশের জাতীয় শক্তিকে উনি ইউনাইটেড করেছে। উনি একটা কথা বলেছে যে ঐক্য 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 বিকল্প নেই। আজকে যদি আমার দল ক্ষমতা না আসে, তাহলে আমাকে একটা বিশাল জায়গায় দেওয়া হলো, আমি দলের মানে শৃঙ্খলা ভঙ্গ করে আমি চাচ্ছি, কিন্তু যদি দল ক্ষমতা না আসে তাহলে আমার কি অবস্থা হবে? তাহলে কি সবচেয়ে আগে দরকার কি? দলের ঐক্যের মধ্যে দিয়ে দলকে ক্ষমতা নিয়ে আসতে হবে। কারণ এই দলটা কিন্তু বিএনপি ভাগ্যের পরিবর্তনের জন্য দলটা ক্ষমতা আনা প্রয়োজন না। এই দলটা যতবার ক্ষমতা এসেছে ততবার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মানচিত্র এই দলের কাছে যেমন নিরাপদ, অন্য কোনো দলের কাছে এটা নিরাপদ নয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির কি অবস্থা? আপনার আন্ডারে আমরা যতটুকু জানি 71টি সাংগঠনিক গড়, 26টি থানা নিয়ে আপনি বিশাল একটি দায়িত্ব নিয়ে কাজ করছেন। আপনাকে ধন্যবাদ। শোনেন, এ ব্যাপারে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পার্টির একদম শীর্ষ নেতা, উনি অত্যন্ত একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার যে বিচক্ষণতা, তার মধ্যে দিয়ে আমাদের জানেন যে বর্তমানে যে আহ্বায়ক, আমাদের সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এবং ঢাকা 16 আসন থেকে রূপনগর পল্লবীর মানুষকে যিনি দায়িত্ব পালন করার জন্য যাকে নমিনেশন দিয়ে হয়েছে ইতিমধ্যেই, সে আমাদের ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, অত্যন্ত একজন ভদ্র, একজন নম্র এবং একজন কর্মী বান্ধব সৎ মানুষ। তাকে পেয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি, আমি তো মনে করি যে আমি গর্বিত এবং নেতাকর্মীরা গর্বিত। এবং তার মাধ্যমে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় 26টি থানা, 71টি ওয়ার্ড এবং 620টি ইউনিটকে আমরা কিন্তু কর্মীদের ভোটের মধ্য দিয়ে, এবং সেটা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে ভোটের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই কমিটিগুলো করেছি, যেটা ইতিহাসে এর আগে ঢাকা মহানগরী সৃষ্টির পর থেকে কখনো কিন্তু সম্ভব হয়নি। কোন কমিটিগুলো করেছেন ভোটের মাধ্যমে? একদম 26টি থানা কমিটি করেছি। 21টি থানার তো এখন আহ্বায়ক কমিটি। তো আহ্বায়ক কমিটিটা কিন্তু আমরা নির্বাচনের মধ্যে করেছি। আপনার তো জানার কথা, আপনারা তো সব ছিলেন। আমরা 26টি থানা যে আহ্বায়ক কমিটি হয়েছে, এটা কিন্তু নির্বাচনের মধ্যে থেকে, ভোটের মধ্যে থেকে হয়েছে। ওয়ার্ডগুলো মতো আমরা করেছি, ওয়ার্ডের মধ্যে থেকে আমাদের আহ্বায়কগুলোর পূর্ণাঙ্গ কমিটি আছে, যেটা নির্বাচনের মধ্যে থেকে করেছি। এবং ওই নির্বাচিত ওয়ার্ড কমিটিগুলো নির্বাচনেই আবার আমাদের থানা কমিটি নির্বাচিত হয়েছে। এরপর কিন্তু আমরা ইউনিট কমিটিগুলো কিন্তু আমরা পরবর্তীতে নির্বাচনের মধ্যে কিন্তু করেছি। জি, 5ই আগস্টের পরে আমরা দেখতেছি একটি বিষয় যে অসংখ্য নেতা কর্মীদেরকে ঢাকা মহানগর উত্তরে বহিষ্কার করেছেন আপনারা। আসলে কোন অভিযোগের কারণে আপনারা? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, একটা বিশাল এবং বৃহৎ একটা দল, এই দলের মধ্যে দীর্ঘ 17 বছরে আমাদের পোল খাওয়া, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত যে সমস্ত কর্মীরা ছিলেন, তারা কিন্তু ঠিক আছে। কিছু অনুপ্রবেশকারী যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকেছে 17 বছর, তারা কোনো না কোনো ভাবে আমাদের মধ্যে অনুপ্রবেশ করে আমাদের এই কোনো না কোনো ভোটের মধ্যে দিয়ে দলের পদ বহন করেছে। এই লোকগুলো দলের সুনাম নষ্ট করার জন্য তারা বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার কারণে আমরা দলের শৃঙ্খলাকে ফিরিয়ে আনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমাদের মহানগরী আহ্বায়ক সাহেব কোন রকমের
জিরো টলারেন্সকে আমরা ফলো করে তাদেরকে আমরা কারণ দর্শানোর মধ্যে দিয়েছি। প্রথম যখন তারা সক্ষম হয়নি তখন তাদেরকে আমরা বহিষ্কার করেছি। শুধু বহিষ্কারই নয়, আপনারা দেখেছেন যে অনেক অনেক জায়গায় বহিষ্কার করে তাকে আইনের আওতাও নিয়ে এসেছে। আমাদের অনেক নেতা কর্মী 1 মাস 2 মাসও জেল খেটেছে। এর মানে হলো বিএনপি একমাত্র সংগঠন যে তারা তো মুখে কথা বলে না, যে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতিবাদদের বিরুদ্ধে, দেশের মানুষকে শান্তি রাখার জন্য নিজেদের কর্মীদেরকে কখনো দুর্নীতির যে অপকর্ম ঢাকার জন্য কখনো তাদেরকে ক্ষমা করেনি। এটা প্রমাণ আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত আমার হাত দিয়ে, আমার ভারপ্রাপ্ত আমার আহ্বায়কের নির্দেশনায় আমার তাদেরকে বহিষ্কার করছি। আপনার সাইনিং পাওয়ারে কিন্তু এটা বহিষ্কার হচ্ছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে 5ই আগস্টের পরে আপনারা দেখি যে অসংখ্য থানায় বা ওয়ার্ডে আপনারা পদায়ন দিয়েছেন অনেক নেতৃবৃন্দকে। পদায়নটা আসলে কি জন্য দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, আমরা বলি, এত বিরোধ দলে আপনি জানেন যে আমাদের সামনে একটা কামিং সুন যে জাতীয় ইলেকশন, আমাদের অনেক লোক, এত বড় একটা সংগঠন হয় কি, যখন আমরা তো 31 সদস্য একটা কমিটি করেছি, থানা কমিটি, আহ্বায়ক কমিটি, দেখা গেছে যে এই আহ্বায়ক কমিটিতে যারা পূর্বে যারা ছিলেন তাদের অ্যাক্টিভিটিস, তাদের পারফরমেন্স ভালো না থাকার কারণে তারা দেখা যাচ্ছে নির্বাচনে তারা আসতে পারেনি, হেরে গেছে। কিন্তু তাদের এক সময় সাধারণ সম্পাদক ছিল, এক সময় থানার সভাপতি ছিল, আহ্বায়ক ছিল, থানার সদস্য ছিল। আমরা যখন দেখলাম যে দীর্ঘ পথ চলার মধ্যে দিয়ে এই লোকগুলোকে যদি আমরা আবার ইনক্লুড করি তাহলে আমাদের দলের বেগমান আসবে, দল শক্তিশালী হবে, এই কথা চিন্তা করে তাদের পুরনো প্রিভিয়াস রেকর্ডগুলোকে আমরা অনুধাবন করে আমাদের ঢাকা মহানগর আহ্বায়ক সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনায় আমরা এই ধরনের ডেডিকেটেড লোকদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি। এটা কি 31-এর মধ্যে না আপনারা কমিটিটাকে বাড়িয়ে দিচ্ছেন? না, বাড়িয়ে দিচ্ছি না, 31-এর মধ্যে না। আমরা যেটা দিচ্ছি সেটা হলো যারা 31 সদস্য আছে এর পদোন্নতি হচ্ছে না কিন্তু কারোই, মেম্বার আছে সে মেম্বারই থাকবে, কিন্তু এটা হলো যাদের কোনো পোস্টই নেই তাদেরকে আমরা সংযুক্ত করে নিচ্ছি। সংযুক্ত? হ্যাঁ, ওই পদমর্যাদা দিয়ে দিচ্ছি, কেউ সদস্য, কেউ হলো যুগ্ম আহ্বায়ক। অসংখ্য ধন্যবাদ। আর ত্রয়োদশ সংসদ নির্বাচনগুলোকে ঢাকা উত্তরে প্রায় 8টি সংসদীয় আসন রয়েছে যতটুকু জানি। আসলে আপনি যেহেতু বিএনপির দপ্তরের দায়িত্বে রয়েছেন ঢাকা উত্তরের, আবার যুগ্ম আহ্বায়ক, সেক্ষেত্রে আপনাদের মহানগর উত্তরের পক্ষ থেকে নেতা কর্মীদের প্রতি কি ধরনের নির্দেশনা? হ্যাঁ, ধন্যবাদ। দেখেন, আপনি ইতিমধ্যে আমাদের ঢাকা 16 আসন, রূপনগর পল্লবী নিয়ে আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক সাহেবকে দেওয়া হয়েছে, এবং আপনি দেখেছেন যে সে কিন্তু অনেক আগে থেকেই উঠোন বৈঠক করেছে, ঘরোয়া বৈঠক করেছে, অভিভাবকদের সঙ্গে বৈঠক করেছে, স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছে, ইমাম আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছে, হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে কথা বলেছে, বিহারি ভাইদের সঙ্গে সে কথা বলেছে, তাদের সমস্যার অনেক সমাধানও সে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে, ব্যক্তিগত অর্থ দিয়ে সে কিন্তু সমস্যার সমাধান করে দিয়েছে। তার মধ্যে থেকে দেখছেন আপনি পরবর্তীতে ঢাকা 15 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টন। সাবেক যুবনেতা ছিল, সাবেক ছাত্র ছিল, সাবেক যুবনেতা, তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। ভালো নেতা, এবং দেখেন ইতিমধ্যেই জনগণ তাকে কিন্তু লুটে নিয়েছে, এবং পরবর্তীতে চমক দেখেছেন যে যাকে আপনার সাজিদুল ইসলাম সুমন, যে তাকে গুম করা হয়েছিল, 26 নম্বরের সভাপতি ছিলেন, যাকে আজও আমরা পাইনি। তার বোন কি করেছে, তার ভাইকে ফেরত পাওয়ার জন্য মানবাধিকার বিষয় নিয়ে বিভিন্ন ধারে ধারে উনি কাজ করেছেন। পরবর্তীতে উনি আর ওনার ভাইয়ের মধ্যে সীমিত ছিলেন না, উনি সারা বাংলাদেশের যারা জাতীয়বাদী শক্তির যে সমস্ত কর্মীদেরকে নির্মমভাবে গুম করা হয়েছিল, সেই গুমের অন্যায়ের প্রতিবাদে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে এবং এমনকি জাতিসংঘ পর্যন্ত এটা উত্থাপন করেছিলেন, এবং সারা বিশ্বে নাড়া দিয়েছিল যে কিভাবে ওই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বাংলাদেশের জাতীয়বাদী শক্তিকে নির্মূল করার জন্য তাদেরকে হত্যার মধ্যে দিয়ে তাদেরকে নির্মম ভাবে আপনার ওটাকে কি বলে নির্মম ভাবে তাদেরকে আপনার দমন করা হচ্ছিল, সে ব্যাপারে এই সামজিদ ইসলাম তুলির অগ্রণী ভূমিকা ছিল। তাকে ঢাকা 14 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এক্ষেত্রে আসলে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে কিনা বা করবে কিনা? অবশ্যই। আপনি জানেন, কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আপনি জানেন যে বিএনপি একটা বৃহৎ দল, এই দলের সবাই কিন্তু আশা করতে পারে, যেমন আমি আশা করেছি, অন্যরাও আশা করেছে যে আমাকে দেওয়া হবে, কিন্তু দলের যখন সিদ্ধান্ত হয়ে যায় তখন ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথার উপরে আপনাকে আস্থা রাখতে হবে। ঐক্য, দলের স্বার্থের জন্য, দলের প্রতি শ্রদ্ধা রাখা, দলের প্রতি ভালোবাসা, দলকে আগামীতে ক্ষমতায় নিয়ে আসার জন্য, কারণ দেশে কিন্তু এখনো ষড়যন্ত্র আছে, এখনো কিন্তু অনেক অপশক্তি, সেই 71-এর আল বদর, আল শামস, রাজাকার এবং এই বিদেশি ভারতের সেই গুপ্ত
হ্যাঁ, যে তারা এখনো চাচ্ছে না যে বাংলাদেশ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের মতো মাথা চালা দিয়ে আবার দাঁড়াক, বা একটি গণতান্ত্রিক দ্বারাই ফিরে আসুক, এটা চাচ্ছে না। এই জন্য আমাদেরকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে দিয়েছে প্রার্থী, তার পক্ষে কাজ করার জন্য ইনশাল্লাহ আপনি যেটা মনে করতেছেন এটা থাকবে না, এটা খুব অচিরেই সে তার ভুল বুঝতে পারবে। এবং যারা মনে করেন নবমনোনয়ন প্রত্যাশী ছিল তারা একটু নিজেকে এখন মনে করেন হয়তো একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করছে, কিন্তু একটা সময় দেখা যাবে সবাই ঐক্যে পতাকা তলে চলে আসবে এবং ধানের শীষের পক্ষে কাজ করবে, আপনি আশা রাখছেন? অফকোর্স। এবং দেখেন আমাদের তেজগাঁও থেকে, ঢাকা 12 থেকে আমাদের সাইবার নিয়োগকৃত হয়েছে, তার অনেক বড় রাজনৈতিক ইতিহাস আছে, ভারতের চেয়ারম্যান সেটা চিন্তা করে তাকে দিয়েছেন। আমাদের এম এ কাইয়ুম দেখেন কি পরিমাণ নির্যাতনের মধ্যে দিয়ে দেশ ত্যাগ করতে তাকে বাধ্য হয়েছিল। সেখানে আসলে এম এ কাইয়ুম ভাইয়ের বিকল্প হেভিওয়েট কোন ক্যান্ডিডেট ছিল না। অতএব কাইয়ুম সাহেব অত্যন্ত কর্মী বান্ধব এবং সে বিপুল ভোটে ওই বাটার এবং আগ্রহ থেকে সে পাশ করবে। আমি মনে করি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা সিটিতে যতগুলো আসন দেবে প্রতিটা আসন জনগণ ব্যাপকভাবে ভোটের মধ্যে দিয়ে তাদেরকে বিজয় করবে। জি, আমরা একটু ভিন্ন দিকে যেতে চাই না, আমরা যেতে চাই যে ঢাকা মহানগরীর উত্তর বিএনপির আপনাদের আওতাধীন যে নেতৃবৃন্দ রয়েছেন, কর্মীবৃন্দের উপর রয়েছেন, তাদের প্রতি উত্তর বিএনপির পক্ষ থেকে নির্দেশনাটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানার যে আমি অনেক সুন্দর করছেন, আমি দীর্ঘদিন আপনাদেরকে জানি। আমার বার্তা একটাই, দেখেন অসৎ পথে টাকা উপার্জন করে বড়লোক হওয়ার প্রতিযোগিতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জি, সততা, নীতি, নৈতিকতা, আদর্শকে ধারণ করে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তো যখন যে নির্দেশ দেবে সেই নির্দেশ যদি নিষ্ঠার সহিত আমরা পালন করি, দেখবেন যে আপনার অনেকে তো অনেক এমপি প্রার্থী নতুন হয়েছে না, যাদেরকে কিন্তু নিজের আশাও করে নাই, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে দিয়ে দিয়েছে, কারণ তার ইতিহাস তার কাছে আছে। অতএব আমরা কেন চাবো? আমরা কাজ করে যাব সততার সহিত, নিষ্ঠার সহিত, প্রজ্ঞার সহিত, দলকে ভালোবেসে হৃদয়ে ধারণ করে। দল একসময় আমাকে মূল্যায়ন করবে, কারণ রাজপথে থেকে বেড়ে ওঠা মানুষদেরকে দল কখনো অবমূল্যায়ন করে নাই, করবেও না। নির্বাচনী নির্দেশনাটা একটু বলেন। হ্যাঁ, আমি বলবো যে আপনারা একজনকে হয়তো ভালোবাসতেন, সে নমিনেশন পায় নাই, আর একজনকে হয়তো পছন্দ করতেন না, সে পেয়েছে, দল দিয়েছে। দলের স্বার্থকে বিবেচনা করে আগামী দিন দলকে ক্ষমতা আনার জন্য আমাদের আমিনুল হক সাহেবের নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশ অক্ষর করে পালন করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে ধানের শীষের প্রার্থী এবং আমার ধানের শীষের বিএনপির যে ঐক্য যারা আসবে তাদের সবাইকে নিজের ভাই মনে করে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ মনে রাখতে হবে যে 17টি বছর আমরা অপশক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এখন যদি আবারও আমাদের ভুলের কারণে, আমাদের ঐক্য না থাকার কারণে যদি আবারও কোনো অপশক্তি আবারও কখনো মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে এটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক হবে। এই জন্য আমি মনে করি ঢাকা মহানগর বিএনপির 26টি থানা, 31টি ওয়ার্ড এবং 620টি ইউনিটের সব ভাই এবং বোনদেরকে অনুরোধ করবো যে আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথাকে বিবেচনা করে, তার কথার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ঐক্য এবং ঐক্যের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব বোধ গঠন করে এবং আমাদের সদাচরণ, আমাদের সুন্দর ব্যবহার, আমাদের মানুষের কাছে দাঁড়িয়ে যেয়ে ধানের শীষের পক্ষে 31 দফাকে উপস্থাপন করে মানুষকে বুঝিয়ে আমাদেরকে পক্ষে নিয়ে আসতে হবে। কারণ মনে রাখতে হবে যে জনগণই হলো ক্ষমতার সকল উৎস এবং জনগণই হলো বিএনপির সবচেয়ে বড় অ্যাসেট। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ এবং আপনারা ভালো থাকবেন। আমি আপনার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক, সদস্য সচিব মুস্তফা জামান এবং আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমাদের সদস্যবৃন্দ এবং আমাদের সমস্ত থানা, ওয়ার্ড এবং ইউনিটের সকল নেতৃবৃন্দকে তাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। এবং অত্যন্ত শক্তিশালী ঢাকা মহানগর বিএনপি, তারা যদি সত্যিকারভাবে সবাই মাঠে কাজ করে, তারেক রহমান সাহেবের যদি আদর্শকে ধারণ করে আমরা চলি, জিয়াউর রহমানের আদর্শকে যদি আমরা হৃদয়ে স্পন্দন হিসেবে মনে করি, এবং আমাদের একটা নেত্রী বিশ্বের মানচিত্রে যখন এরকম আপসীন নেত্রী অত অত্যাচার, নির্যাতন এবং জুলুমের মধ্য দিয়েও সে তার দেশের মাতৃভূমিকে ভুলে যায় নাই, দেশের মানুষকে ভুলে যায় নাই, এমন একটা নেত্রী যাদের আছে, আমাদের তো অনেক বড় অর্জন। এটা মাথায় রেখে আমরা কাজ করব এবং আগামী দিনে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করে দলকে ক্ষমতা এনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য সবাইকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।